আমাদের বাড়ির পেছনে একটা বাগান, তারপর ধু মাঠ। মাঠের মধ্যিখানে ছিল একটা বটগাছ। গায়ের লোক বলতো ডাকিনীতলা। ডাকিনীতলা তার মানে ওই ধুধু তেপান্তরে একলা দাঁড়ানো বটগাছটার দিকে দুপুরবেলা তাকিয়ে থাকতুম। যদি ডাকিনীটাকে দেখতে পাওয়া যায়। রোদ্দুর চনমন করতো মাঠে। জন নেই, মানুষ নেই, খাঁ চারদিক। কথায় বলে ঠিকঠাক দুপুরবেলা ভূত পেরেতে মারে ঠেলা। দুপুরবেলায় ভূত প্রেত ডাকিনীরা পাড়াগায়ের গাছগুলিতে ওত পেতে থাকে কিনা। একলা বা দোকলা গাছতলায় যেই না গেছো, টুপটাপ ঢিল পড়বে গায়ে। ঢিলও দেখতে পাবে না তুমি, কে ঢিল ছুড়ল তাকেও দেখতে পাবে না। কিন্তু ব্যাপারটা সত্যি। অত দূর থেকে একটা ছোট্ট ছেলেকে ডাকিনীতলার ডাকিনী ঢিল ছুঁড়ে মারবে, সেই গায়ের জোর ডাকিনীটার নিশ্চয় ছিল না। বটতলায় গেলে তো। কিন্তু ওরা নাকি সবই দেখতে পায়, যত দূরই থাকো চোখে পড়বেই। একদিন হয়েছে কি, দুপুরবেলা রোজ যেমন বাগানের ধারে দাঁড়িয়ে দূরে ডাকিনীতলার দিকে তাকিয়ে থাকি, সেই রকম তাকিয়ে আছি। হঠাৎ চোখে পড়ল হাজরা মশাইয়ের ছেলে নীলু হাফ পেট্রোল পরে খালি গায়ে মাঠের দিকে চলেছে। নীলু আমার সঙ্গে একই ক্লাসে পড়ে, ক্লাসের সবচেয়ে ভীতু ছেলে, আবার তেমনই বেহদ্য বেচারা। তাই তাকে অমনি হন হন করে ডাকিনীতলার দিকে যেতে দেখে খুব অবাক হয়ে গেলুম। এই রে, নির্ঘাত ও মরবে। যেই যাবে কাছাকাছি, ডাকিনীটা ওর গলা মোটকে রক্ত চুষে খাবে। হাঁ করে তাকিয়ে ওর কাণ্ড দেখছি। এমন সময় আমাদের কুকুর ভুলো এসে আমার পা এঁকে লেজ নেড়ে কেউ কেউ করে উঠল। ভুলোর মতো তেজি কুকুর গায়ে আর দুটো নেই। ওর গায়ের গন্ধ পেলেই মাঠের শেয়ালগুলোর লেজ গুটিয়ে তল্লাট ছেড়ে পালায়। একবার এক ভালুকলা এসেছে ভালুকের নাচ দেখাতে। ভুলো সেই নাচুনে ভালুকটার উপর ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলে আর কি। অনেক কষ্ট করে ছড়ানো হয়েছিল তাকে। অথচ কুকুর ভালুক দেখলে কি যে ভয় পায় সবাই জানে। ভুলুকে দেখে আমার সাহস বেড়ে গেল। ওর গলায় হাত বুলিয়ে বললুম, এই ভুলু, আমার সঙ্গে যাবি? ভুলো লেজ নেড়ে সাই দিয়ে বলল, ভালুক যদি জব্দ হয়, ভুলোর পাল্লায় পড়ে ডাকিনিও নিশ্চয় জব্দ হবে। অতএব তখনই মাঠের দিকে চলতে থাকলুম। ভুলো আমার সঙ্গে চলল। কখনো পিছনে, কখনো এপাশে ওপাশে সে ছুটোছুটি করে এগোচ্ছিল। এদিকে সারাক্ষণ আমার চোখ রয়েছে নীলুর দিকে। একটু পরেই দেখলুম নীলু বটতলায় পৌঁছে গেল, কিন্তু তারপর ছায়ার আড়ালে তাকে এত দূর থেকে আর দেখা যাচ্ছিল না। আমার মাথায় তখন অনেক ভাবনা জেগেছে। এভাবে নীলু ওখানে গেল কেন? ডাকিনীটা কি গায়ে এসে ওকে ভুলিয়ে ভালিয়ে নিজের ডেরায় মারতে নিয়ে গেল? সর্বনাশ! তাহলে তো ওকে বাঁচাতেই হবে। ভুলো যখন সঙ্গে আছে তখন আমার ভয় নেই। আমি জোরে হাঁটতে লাগলাম। নির্ঘাত বোকা নীলু ডাকিনীর পাল্লায় পড়ে গেছে। বটতলার কাছাকাছি যেতে না যেতে ভুলো লেজ তুলে আকাশের দিকে মুখ উঁচু করে হঠাৎ লম্বা একটানা ঘেউ ছাড়ল। এইতে আমার বুক একটু কেঁপে উঠল। মামার কাছে শুনেছি জীবজন্তুরা ভূত প্রেত ডাকিনী সবাইকে দেখতে পায়। তার মানে আমরা যাদের দেখি না, ওরা তাদের দিব্যি দেখতে পায়। এমনকি দেখেছি পাঁচিলের ওপাশে অচেনা মানুষ এলে ভুলো তাও টের পায় এবং বেজায় হাঁক ডাক শুরু করে। রাতের আধারেও তো ভুলো দেখতে পায়, অথচ আমাদের আলো চাই। কাজেই ভুলো নিশ্চয় একটা কিছু অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছে। ভয়ে ভয়ে বললুম, ভুলু, কিছু দেখতে পাচ্ছিস নাকি রে? ভুলো আমার দিকে ঘুরে লেজ নেড়ে কুকুরের ভাষায় বলল। তারপর সে আচমকা বটতলার দিকে দৌড়তে থাকলো। দেখা দেখি আমিও সঙ্গ নিলুম। তারপর বটতলার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে ডাকলুম, নীলু, নীলু, ও নীলু, তুই এসেছিস ভাই? বটতলায় কখনো ওর আগে যায়নি। কি প্রকাণ্ড গাছ! চারপাশে অনেক ঝুড়ি নেমেছে। গড়িটাও তো পেল্লাই মোটা। শেকড় বাকড় ছড়ানো রয়েছে অগুন্তি। শন শন করে বাতাস বইছে, বটের পাতা কাঁপছে। ভুলো মাটি শুকে ঘুরঘুর করছিল।
নীলুর কোনো সাড়া পেলুম না। চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হলো বাতাসের সুরে কে যেন গান গেয়ে কিছু বলছে। গা শিউরে উঠল। আবার ডাকলুম, নীলু, নীলু। কিন্তু কোনো সাড়া পেলুম না। এই সময় ভুলো মুখ তুলে আবার একখানা লম্বা ঘেউ ছাড়ল। তারপর দৌড়ে গাছের ওপাশে চলে গেল। তখন আমিও গেলুম। গিয়ে যা দেখলুম, থ বনে দাঁড়াতে হলো। এক বুড়ো বসে আছে, তার পাশে একটা ময়লা কাপড়ের পুটলি, একটা লাঠি, তার সামনে মাটিতে বসে আছে নীলু। বুড়ো লোকটা চোখ বুঝে যেন ধ্যান করছে। তার গায়ে একটা তালি মারা ফতুয়া, খুব নোংরা সেটা, মাথায় একটা পাগড়ি, তার কানে বড় বড় তামার আংটি ঝুলছে, গলায় একটা মস্ত চাঁদির চাকতি আছে। এইবার মনে পড়ে গেল, আরে এ তো সেই ম্যাজিশিয়ান, সেদিন আমাদের পাড়ায় ম্যাজিক দেখাচ্ছিল। আমি আরো অবাক হয়ে গেলুম। নীলু এতক্ষণ আমাকে দেখেও যেন দেখছিল না। আমার চোখে চোখ পড়তেই সে ঠোঁটে আঙুল রেখে আমাকে চুপ করতে ইশারা করলো। তারপর চোখ নাচিয়ে তেমনি ইশারায় ম্যাজিশিয়ানকে দেখিয়ে তার পাশে বসতে বলল। নীলুর পাশে গিয়ে বসে পড়লাম। ভুলো এসে আমার পাশে একটুখানি দাঁড়িয়ে থেকে আবার কোথায় চলে গেল। একটু পরে বুড়ো ম্যাজিশিয়ান চোখ খুলল। বিড়বিড় করে কি অস্পষ্ট মন্ত্র পড়ল যেন। তারপর একটু ঝুঁকে নীলু ও আমার উপর 3 বার ফু দিল। ভয়ে বুক কাঁপলো। এমন কেন করলো? তারপর লোকটা একটু হেসে মিঠে গলায় বলল, এই ছেলেটি কে বাবা? নীলু বলল, আমাদের বাড়ি থাকি বিজু। এই তোর নাম বল। ম্যাজিশিয়ান হাত তুলে বলল, থাক থাক, বিজু তো, ব্যাস ওতেই হবে। নীলু বলল, বিজু, তোকে কিন্তু 2টো টাকা দিতে হবে। আমিও দিয়েছি। বললুম। দেব, কিন্তু এখন যে নেই রে। ম্যাজিশিয়ান বলল, আচ্ছা আচ্ছা, এবার শোনো বাবা, আমি যা করার সব করে দিয়েছি। এখন তোমাদের কি করতে হবে বলছি। আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরে এই গাছ থেকে একটা লাল টুকটুকে ফল পড়বে। সেই ফলটি দুজনে ভাগ করে খাবে। খেলেই তোমাদের চোখ খুলে যাবে। তখন দেখবে আমার মতো একজন বুড়ো মানুষ এই গাছের গোড়ায় মাটি ঠেলে বেরোচ্ছে। তাকে তোমরা দুজনে টেনে তুলবে। এতে সে খুশি হবে তোমাদের উপর। তখন বলবে, কি চাই? তোমরা বলবে, যদি জগ হও তাহলে তোমার টাকাগুলো দাও। অনেক টাকা। বাবা, শুধু টাকা নয়, কত সোনা দানা পেয়ে যাবে। নীলু ঘাড় নাড়ল। ম্যাজিশিয়ান বলল, তাহলে আমি চলি, কেমন? নীলুর দেখা দেখি আমিও ঘাড় নাড়লুম। সে পুটলিটা কাঁধে নিয়ে ছড়ি হাতে উঠে দাঁড়ালো। তারপর আচমকা হন হন করে প্রায় দৌড়তে শুরু করলো। এইতে ভুলো কেন যে খেপে গেল কে জানে। দেখলুম ভুলো চেঁচাতে চেঁচাতে তার পেছন পেছন দৌড়াচ্ছে। আমার ভয় হলো ম্যাজিশিয়ান রেগে যায় যদি। ভুলোকে সে নির্ঘাত মন্ত্রের জোরে মেরে ফেলবে। আমি চেঁচিয়ে ডাকতে লাগলাম, ভুলো, ভুলো ফিরে আয়। আমার ডাক শুনিয়ে ভুলো থমকে দাঁড়ালো, আর এগোলো না। কিন্তু ফিরেও এলো না। ওখানে দাঁড়িয়ে ম্যাজিশিয়ানের উদ্দেশ্যে রাগ দেখাতে লাগলো। নীলু চোখ নাচিয়ে বলল, তুই কি করে জানলি রে? বললুম, তোকে আসতে দেখলাম যে, কিন্তু ম্যাজিশিয়ানকে কোথায় পেলি? নীলু বলল, আজ সকালবেলা রাস্তায় দেখা হয়েছিল। ও বলল 2টো টাকা দিলে যখির ধন পাইয়ে দেবে। ঠাকুমার ঝাঁপি থেকে মেরে দিলুম 2টো টাকা, ওকে দিলুম। ও বলল ঠিক দুপুরবেলায় ডাকিনি তলায় চলে এসো। এবার বুঝলি তো? তা বুঝলাম, কিন্তু আমি যে ওকে টাকা দিইনি। যখির ধনের ভাগ আমি পাবো তো নীলু? নীলু গম্ভীর হয়ে একটু ভেবে বলল, যখ বুড়োকে জিজ্ঞেস করব। যদি বলে তুইও পাবি তাহলে পাবি। জানিস তো যখের ধন আবার সকলের সয় না। যাকগে, চুপচাপ বসে পড়ি আয়। ফলটা কখন পড়বে কে জানে। আমরা আর কথা না বলে গাছের গুড়ির কাছে চুপচাপ বসে পড়লুম।
দুজনে বসে আছি, ফল পড়ার নাম নেই। ভুলো আপন মনে ছুটোছুটি করে বেড়াচ্ছে, কখনো গাছের দিকে তাকিয়ে লেজ নেড়ে যেন ডাকিনীটাকেই ধমক দিচ্ছে। কিন্তু ফল পড়ছে কোথায়? দুপুর গড়িয়ে বিকেল হয়, তখনও ফল পড়ল না। বট গাছে রাজ্যের পাখি এসে ততক্ষণে জড়ো হয়েছে, তারা জোর চেঁচামেচি শুরু করেছে। ভুলো এইতে আরও ক্ষেপে গেছে। হঠাৎ চোখ গেল গাছের গুড়ির ওপর একটা মোটা ডালের দিকে। যা দেখলুম আমার চুল ভয়ে খাড়া হয়ে গেল। ওরে বাবা, ওকে নিশ্চয় ডাকিনি তলার সেই বুড়ো জগটা চুপচাপ বসে আছে, পিটপিট করে আমাদের দেখছে। চেঁচিয়ে উঠলুম, নীলু রে! নীলুও দেখতে পেয়েছিল, তার মুখে কথা নেই। ভুলো কিন্তু ভয় পায়নি। সে এবার বিরাট গর্জন করে গাছের গুড়ি বেয়ে ওঠার ভঙ্গিতে লম্ফজম্প শুরু করে দিল। নখের আঁচড়ে গুড়িতে দাগ পড়তে থাকলো, সাদা আঠা দুধের মতো বেরিয়ে এলো। তারপরে ওপর থেকে আওয়াজ হলো। অমনি আমি দৌড়তে থাকলুম, সোজা নাক বরাবর দৌড়ুলুম। কতবার আছাড় খেলুম, কত জায়গায় ছিঁড়ে গেল। তারপরে দেখলুম ভুলো আমার সঙ্গে চলে এসেছে। পেছন থেকে নীলুর চেঁচানি শুনলুম, বিজু বিজু, পালাস নে! ঘুরে দেখি সে দৌড়ে আসছে। তখন সাহস করে দাঁড়ালুম। কাছে এসে নীলু বলল, তুই বড্ড ভীতু, ওটা হনুমান। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলুম ওর দিকে। নীলু বলল, ধুর বোকা, হনুমান দেখিসনি কখনো? হনুমান দেখে ভয় পেয়ে গেলি? তখন মনে পড়ল, হ্যাঁ, হনুমানই উপ করে ডাকে বটে, কিন্তু অমন জায়গায় হনুমানকে কি হনুমান বলে মনে হয় কখনো? মনে তখন কিনা সেই বুড়ো জগটার ভাবনা, কাজেই হনুমান দেখে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছি। তবে বলা যায় না, বুড়ো জগটা হনুমানের চেহারা নিয়ে আমাদের দেখা দিতেও তো পারে। কথাটা নীলুকে বললে সে তখনই মেনে নিল। তাও পারে বই কি। ফেরার পথে কানে এলো ডাকিনী তলার সেই জগ কিংবা হনুমান বেটা যেন আমাদের অমন করে চলে আসায় বেজায় রেগে গেছে। উপখেকর খাক, উপখেকর খ্যাক, খুব হাকডাক চালিয়ে যাচ্ছে। নীলু বলল, চল সন্ধে অব্দি বসে থেকে দেখি ফল পড়ে নাকি। বলুম, পাগল, তুই যাবি তো যা। জখের ধনের ভাগ নিবি না? না। বলে ভুলুকে শীষ দিয়ে ডাকলুম। কি কেমন লাগলো বলুন তো? আগেকার দিনে গ্রামগঞ্জে এমন অনেক ঠকজোচ্চোর আসতো সাধু সেজে। তারপর টাকা দ্বিগুণ করে দেব, সোনাদানা 3 গুণ করে দেব, এসব বলে সহজ সরল লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে পালিয়ে যেত। এভাবে কত মানুষ যে সর্বশান্ত হয়েছে তা বলবার জন্যেই। আজকের গল্পটি পড়ে ঠিক সে কথাগুলোই মনে পড়ে গেল। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত হরর কমেডি ডাকিনী তলার বুড়ো জগ। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মিস্ট্রি স্টেশনের সাথেই থাকবেন। ধন্যবাদ।